দেখো, আমি একটা ভিডিও লাইভ করেছিলাম যে ইন্টারভিউতে কীরকমভাবে মানে আমি আমার একটা ইন্টারভিউ শেয়ার করেছিলাম। তো সেইখানে সেই জায়গাতে আমি যে বিষয়গুলি আলোচনা করেছিলাম তার মধ্যে আমি কিছু জিনিস আমি বই থেকে দেখাতে চাইছি তোমাদের, যে এটা আমাদের বিএডের ফুল যে শিক্ষা বিজ্ঞানটা এবং শিশু মনস্তত্ত্ব যেটা সেটা পুরোটা রয়েছে দেবাশিস পালের বই। এবং এখান থেকেই আমি দেখিয়ে দিচ্ছি একটু যে আমি আহ, এটা দেখো, এই জায়গাটা একটু দেখো, ঠিক আছে? টাইপস অফ টিচার, কন্ট্রোল টিচিং, ঠিক আছে? তো কোন কোন ধরনের পড়ানোর পদ্ধতি যেটা আমাদের রয়েছে তার মধ্যে দেখো, লেকচার মেথড রয়েছে, ডেমনস্ট্রেশন মেথড রয়েছে, টিম টিচিং রয়েছে, অ্যাক্টিভ বেসড ইনস্ট্রাকশন। তো এর মধ্যে এই যতগুলি এখানে দেখতে পাচ্ছ তার মধ্যে ডেমনস্ট্রেশন আর লেকচার মেথড ছাড়া তুমি পারফর্ম করতে পারবে না কোনো ইন্টারভিউতে। তার মধ্যে লেকচার মেথডটাই মেন, যেটা ম্যাক্সিমাম আজকের ডেটে যত যত ইনস্টিটিউট আছে ম্যাক্সিমাম মানে ক্লাসরুম বাদ দিয়ে কোচিং ইনস্টিটিউট বলো, ঠিক আছে, মেজর ক্লাসরুমেও কিন্তু এই লেকচার মেথডই চলে। ঠিক আছে, লেকচার মেথডই কিন্তু চলে। তো লেকচার মেথডকে সাধারণত অ্যাভয়েড করতে বলা হয়, বাট তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ বা তুমি নিজেকে ডেমনস্ট্রেশন মানে যখন ডেমো ক্লাস দিচ্ছ, সেখানে ডেমনস্ট্রেশন মেথডটা কিন্তু তুমি অতটা পারফর্ম করতে সুযোগ পাও না। করতে পারলে খুবই ভালো, বাট লেকচার মেথডেও যদি তুমি করছো সেক্ষেত্রে কিভাবে লেকচার মেথডটাকে তুমি ইফেক্টিভ করে তুলবে সেইটা আমি একটু আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওটা এটাই উদ্দেশ্য। এছাড়া এটা যাদের বিএডের সিলেবাসে রয়েছে তাদেরও একটু হেল্প হবে এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখ, মানে এই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেকচার মেথডে কিছু সমস্যা। একটাই মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে পুরো ক্লাসরুমে যত স্টুডেন্ট রয়েছে তারা বসে থাকে, অ্যাক্টিভ হতে সুযোগ পায় না। একমাত্র টিচার যিনি তিনি অ্যাক্টিভ থাকেন এই পুরো ঘটনাটাতে। ঠিক আছে, তো সেইভাবে যদি দেখতে মানে দেখা হয় তাহলে কিভাবে লেকচার মেথডটাকে এফেক্টিভ করে তুলবো তার অন্যতম কতগুলি পয়েন্ট, যেটা তুমি যখন ইন্টারভিউ দেবে তখন তোমারও কিন্তু মাথায় রাখলে তোমার সুবিধা, এবং যখন তুমি বিএডের পড়ছো, ঠিক আছে, তোমার জন্য দুজনের জন্যই সুবিধা। যখন তুমি প্র্যাকটিক্যালে কাজ করবে তখনও, এবং যখন তুমি পরীক্ষায় লিখবে তখনও। দেখো, প্রথমে বলেছে গতি বা মুভমেন্ট। তোমার মধ্যে একটা মুভমেন্টের প্রয়োজন। তুমি ক্লাসরুমে একদমই জাস্ট মানে যিনি রাইটার তিনিও বলছেন জাস্ট দাঁড়িয়ে থাকবে না, তুমি মুভ করবে এক জায়গা থেকে অন্য জায়গা। বাট এরকমও না যে তুমি ক্লাসরুমে যদি এইখান থেকে শুরু আর এখানে শেষ, তুমি এখানে যাচ্ছ আবার ফিরে চলে আসছো, যাচ্ছ ফিরে চলে আসছো, নট লাইক দ্যাট। ধরো এখানে তোমার ক্লাসরুমে এখানে তোমার টেবিল আছে, তো টেবিলের সামনে গেলে এইদিকে গেলে স্টুডেন্টদের দেখলে, ঠিক আছে, চোখে চোখে কথা বললে, তাকালে, চোখের মুভমেন্ট করলে। এখানে আরেকটা কথা বলেছে অঙ্গভঙ্গি এবং গেস্টার, এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা কথা বলি না। নেক্সট দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে তুমি যে শুধু হাঁটাচলা করবে তা না, তুমি চোখ ঘোরাফেরাও করে তুমি কিন্তু স্টুডেন্টদের বোঝাতে পারো। এবং অঙ্গভঙ্গি জায়গায় যেটা আমরা আলোচনা করছিলাম, যে এখানে কিন্তু কথা বলার থেকে আমাদের তাকানো এবং তাদের ফিল করানো যে আমি তোমাকে দেখছি বা তুমি এটা বুঝতে পারছো কি না, এই যে জিনিসটা, ঠিক আছে, ভাষা ব্যবহার না করে অঙ্গভঙ্গির মাধ্যমেও কিন্তু তাদের সাথে সম্পর্ক ভালো করা যেতে পারে ক্লাসরুমের মধ্যে। নেক্সট যেটা বলছে যে বক্তব্য প্রকাশের মাধ্যমে বৈচিত্র্য আনা। ঠিক আছে, মডুলেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে বলা হচ্ছে যে একটা বাচ্চার সাথে তুমি ক্লাসরুমে যারা তারা রয়েছে তাদের সাথে কখন কি ধরনের কথা বলা। ধরো কেউ দুষ্টুমি করছে তো তুমি হয়তো হালকা উচ্চস্বরে কথা বললে, আবার কখনো নিচু স্বরে বললে, কখনো তুমি কোনো স্টুডেন্টকে মাথা হেড ডাউন করে দেখছো তো তখন তুমি তাকে বললে যে তুমি এরকম কি হয়েছে, কেন কি, এটা একটা সেন্সিটিভ ব্যাপার যে সে কেন মাথা নিচু করে রয়েছে। তো এই জিনিসগুলো এটা কিন্তু তুমি যখন ক্লাসরুমে রয়েছো তার জন্য বলেছে। বাট যেদিন ডেমো দেবে কোনো স্টুডেন্ট, যেদিন ইন্টারভিউর জন্য ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য আছে, সেখানেও কি যদি রিয়েল স্টুডেন্ট থাকে সেখানে কিন্তু তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, এবং বিএডে যখন তোমার প্রশ্নতে আসবে এই জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসটা তোমাকে লিখতে হবে যে এইটা একটা ইম্পর্ট্যান্ট মডিউলেশন, যে তুমি তোমাকে পরিবর্তন করবে তোমার তোমার যে
এক্সপ্রেশনটা সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। তবে মনে রাখবে ক্রোধ বা তিরস্কার যেন মানে এমন না হয়, ঠিক আছে, যে তুমি তাকে বকছো বা কিছু, তাকে যেমন মনে হয় যেন তুমি তাকে সংশোধন করার চেষ্টা করছো, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবে। তুমি এন্ড অফ দ্য ডে ভুলবে না তুমি একজন টিচার এবং তোমার কাজ তাকে মারপিট, বকুনি, ধমকানি বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়, তাকে তার সিচুয়েশন থেকে ইমপ্রুভ করাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। স্নেহ, ভালোবাসা, দরদ, সহানুভূতি এইসব যাতে প্রকাশ হয়। নেক্সট আরেকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে লেকচার মেথডটাকে তুমি কি করে ভালো বানাতে পারবে সেটা হচ্ছে ফোকাসিং। হ্যাঁ, তোমাকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে যে ভার্বাল ফোকাসিং। এখানে কি হচ্ছে, তুমি ভাষাটা এমনভাবে করবে যেমন ক্লাস চলতে চলতে হঠাৎ তুমি বললে যে এই তাকাবে আমি এটা আলোচনা করছি, বা তুমি বললে তোমরা এটা জানো, আচ্ছা দেখো তো, এই ধরনের কথাগুলো, এইগুলো কিন্তু মানে স্টুডেন্ট দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। আচ্ছা এটার মানে এইটা, বা মাঝে মধ্যে একটা দুটো প্রশ্নও করলে, ঠিক আছে। তো ভার্বাল ফোকাসিংটা ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই জায়গাগুলো। এছাড়া গেস্টাল ফোকাসিং যেটা হচ্ছে যে সেখানে তুমি তো নেক্সট আমরা যেটা দেখছি গেস্টার ফোকাসিং, এই যে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকা, ঠিক আছে, ছবি আঁকা, কোনো জিনিসের দাগ দেওয়া, এই জিনিস বা কোনো জিনিসকে ইন্ডিকেট করে দেখানো, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু তুমি স্টুডেন্টের অ্যাট্রাকশন বা তাদের যে অ্যাটেনশনটা গেইন করতে পারবে। অঙ্গভঙ্গি সহ বাচনিক উপায়ে নজর আকর্ষণ, ভার্বাল কাম গেস্টার ফোকাসিং, ঠিক আছে। কথার সাথে সাথে যেমন মানচিত্র দেখানোর সময়, ঠিক আছে, একটা নির্দিষ্ট করে সতর্কতা করে, তাহলে এই জিনিসগুলো মানে বলার উদ্দেশ্য বা এখানে শেখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের সামনে কন্টিনিউয়াসলি তুমি কি বলতে চাইছো, তুমি তোমার সাবজেক্ট যাই হোক তুমি পড়াচ্ছ এবং সেখানে স্টুডেন্টরা রয়েছে এবং তারা কেউ শুনছে কেউ শুনছে না, কিন্তু তোমার তো কাজ হচ্ছে সবাইকেই শোনানো এবং স্টুডেন্ট সবসময় তারা নিজের প্রতি অত দায়িত্বশীল হয় না, ঠিক আছে। তো তাকে দায়িত্বশীল বানানো এবং তাকে এই সিচুয়েশনে পৌঁছে দেওয়া যে সে শুনবে, তার জন্য লেকচার মেথডে কিভাবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে এইগুলো করতে হবে যে তাকে বোর্ডে রাখা, বা তাকে মানচিত্র, এই যে মানচিত্রে এক্সাম্পলটা দিয়েছে সেখানে তুমি যদি চার্টটা নিয়ে পড়াচ্ছ তাহলে চার্টটা দেখাবে, বা তুমি এমন একটা প্রশ্ন করলে তাদেরকে ভাবতে সাহায্য করলে, যেমন তুমি একটা এমন টপিক পড়লে যে তোমরা কি ফটোসিনথেসিস জানো, সালোক সংশ্লেষ কি জিনিস, গাছের পাতা কিভাবে মানে ফটোসিনথেসিসটা করছে, এইসব জিনিস, এইসব মানে যেগুলোতে তাদের মনে প্রশ্ন জাগতে পারে, ফলে তাদের ব্রেন অ্যাক্টিভ হবে সেই মুহূর্তে। ব্রেন এমন প্রশ্ন, ম্যাথামেটিক্সে যদি তুমি টিচার হও সেখানে তুমি ম্যাথামেটিক্স নিয়ে এমন একটা ব্রেন স্টর্মিং এর প্রশ্ন করলে যে টপিকই পড়াও, যে টপিকেরই হচ্ছে, কিন্তু সে যেন তৎক্ষণাৎ ভাববে, মানে তার যেন সে যেন অ্যাক্টিভ থাকে ক্লাসরুমে, সেইটা হচ্ছে। বাট লেকচার মেথডে এই জিনিসটা করতে হলে এইগুলো করতে হবে। এছাড়া দেখো রয়েছে ইচ্ছাকৃতভাবে চুপ থাকা। ধরো তুমি একটা কোনো জিনিস, ধরো আমি এমন একটা কথা বললাম যে তোমরা কি জানো যে আমাদের যে এই পৃথিবীতে যত খাবার সব কিন্তু গাছই তৈরি করে। এইবারে বাচ্চারা কিন্তু এই জায়গাতে কিন্তু আমি তারপর দাঁড়িয়ে গেলাম এবং তারা একটু ভাববে, হ্যাঁ, যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটাও গাছ তৈরি করে, মানে এইভাবে তাদেরকে ভাবানো। তো তার জন্য আমার চুপ থাকা খুব দরকার, মানে আমাকে একটু দাঁড়িয়ে যাওয়া। বা তুমি এমন একটা ম্যাথামেটিক্যাল একটা লিখলে, টার্ম লিখলে বা এমন একটা ইকুয়েশন লিখলে যেখানে তারা দেখে নিয়ে তারা একটু ভাববে এই জিনিসগুলো। তো তাদেরকে একটু টাইম দেয়, এই না যে আমি কন্টিনিউয়াসলি, এই যে এই ভিডিওতে যেমনি আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, মানে আমার উচিত ছিল যে একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ভাবিয়ে ভাবিয়ে বলা। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইবারে ধরো অডিও ভিজুয়াল সুইচিং, ঠিক আছে। অনেক সময় কি হচ্ছে যে তুমি কন্টিনিউয়াসলি বলে বলে যাচ্ছ, এই যে ধরো আমি কন্টিনিউয়াসলি বলে বলে যাচ্ছি এই ভিডিওটাতে, বাট আমি যখন তোমাদের অনলাইনে ক্লাস করাই তখন কি আমি আমার সামনে তোমরা আমাকেও দেখতে পাও, তার সাথে একটা স্ক্রিন দেখতে পাও যেখানে আমি লিখি, ছবি আঁকি, কখনো কথা বলি, তো সমস্ত কিছু একটা থাকে। তো সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট, মানে শুধু বলে যাব এখানে যেমনি তুমি শুধু বইটা দেখতে পাচ্ছ, আমার হাতটা দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ না, তো এখানে এটা একটা ইনকমপ্লিট। এখানে আমাকেও দেখতে, বই দেখতে, আমি তোমাকে এর রেফারেন্সে দুটো ভিডিও দেখাতাম, কিছু দেখাতাম, তো জিনিসটা আরো বেশি অ্যাট্রাকটিভ হতো ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার।
তো এই রকম করতে হবে কিন্তু ক্লাসরুমটাকে, ঠিক আছে? তো এখানে দেখো তুমি যে যেভাবে পারবে, ঠিক আছে? তোমার যদি সেই রকম স্মার্ট ক্লাসরুম হয় সেক্ষেত্রে তো তুমি স্লাইড ইত্যাদি প্রজেক্টার এইসবও ব্যবহার করতে পারো। পশ্চিমবঙ্গের স্কুলে প্রজেক্টার ইত্যাদি পাওয়া সম্ভব কিনা আমি বলতে পারছি না, বাট অনেক স্কুলেই আছে, যেটা নন গভর্নমেন্ট বা গভর্নমেন্টের ইয়েতে রয়েছে যে স্কুলগুলো, সেখানে কিন্তু থাকে। বর্তমানে হয়তো কিছু কিছু স্কুলে দেওয়া হচ্ছে। যাই হোক, ব্যাখ্যাকরণ বা দক্ষতা, তো দ্য স্কিল অফ এক্সপ্লেনেশন। কিছু সময় ধরে বক্তব্যটি রাখার পর কি করতে হবে? নতুন পদ, তত্ত্ব, নীতি সম্পর্কে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেবেন, যাতে শ্রেণীকক্ষে সব শিক্ষার্থী বিষয়টি অনুধাবন করতে সময়, মানে তাকে 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 এক্সপ্লেন করা, ঠিক আছে? দ্য স্কিল অফ এক্সপ্লেনেশন, ঠিক আছে? সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তুমি যেটা বলছো সেটা হয়তো কিছুক্ষণ পর আরেকবার তুমি সেই জিনিসটাকে তুলে ধরলে তাদের কাছে, বুঝতে পারলে? তো এই জিনিসগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যে লেকচারটাকে অ্যাট্রাকটিভ করার জন্য, ঠিক আছে? তুমি যদি ইন্টারভিউ দিতে যাও, তার জন্য তুমি যদি বিএডের স্টুডেন্ট হও, তো এই 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 একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে কিভাবে বক্তৃতা মেথডটাকে আমি মানে অ্যাট্রাকটিভ করে তুলবো, এটা একটা 3-4 নম্বরের প্রশ্ন। এবং বক্তৃতার সীমাবদ্ধতা তো আছেই, তোমরা জানো যে সীমাবদ্ধতা ইন দ্যাট সেন্স, সীমাবদ্ধতা আছে বলেই কিন্তু এখানে এইগুলোকে আমাদেরকে মাইন্ডে রাখতে হচ্ছে, ঠিক আছে? এই ভিডিওতে এই পর্যন্তই আমি এটা আলোচনা করলাম, এটা তোমাদের সবার আশা করছি হেল্প হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটাতে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে, তাহলে চ্যানেলটা দেখবে যে আমরা সমস্ত বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম এবং নানান ধরনের 9, 10, 11, 12 নিট, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু নিজেদিকে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা একটা প্রিপারেশন করাচ্ছি চ্যানেলে, এবং তার সাথে এই বিএডের টপিকগুলোও তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? ভিডিওতে নতুন হলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।